সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফেসবুক লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। আজকে তোমাদের আমি ফিজিক্স 2 বিষয়ের উপর ক্লাস নিব। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্বের ফিজিক্স 2 বিষয় 5 নম্বর চ্যাপ্টারের উপর ক্লাস নেব। চ্যাপ্টারটি হচ্ছে তাপের প্রকৃতি এবং যান্ত্রিক সমতা। আশা করি ধৈর্য সহকারে শুনবে, তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। এই চ্যাপ্টার আমরা যা যা শিখবো তা হচ্ছে তাপের ক্যালোরিক মতবাদ, তাপের গতি মতবাদ, তাপের যান্ত্রিক সমতার ব্যাখ্যা করব, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করব, সমষ্ণ পরিবর্তন ও রুদ্রতাপীয় পরিবর্তনের ব্যাখ্যা করব, গ্যাসের আপেক্ষিক তাপ, মূলার আপেক্ষিক তাপ এবং রুদ্রতাপ পরিবর্তনে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করব। এর আগে আমরা এই তাপের ক্যালোরিক মতবাদ নিয়ে কথা বলেছি, গতীয় মতবাদ নিয়ে কথা বলেছিলাম। তাপের ক্যালোরিক মতবাদটা কি? তাপ ক্যালোরিক নামক এক প্রকার অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক কণা যা অতি সহজে এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবেশ করে। তাপ সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মতবাদ হলো ক্যালোরিক মতবাদ আর হলো গতীয় মতবাদ। বিজ্ঞানী ক্যালোরিক নামক একজন বিজ্ঞানী এই মতবাদটা দিয়েছেন, বিদায় এই মতবাদকে ক্যালোরিক মতবাদ বলা হয়। তার মতবাদ অনুসারে তাপ ক্যালোরিক নামক এক প্রকার অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক কণা যা অতি সহজেই এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবেশ করতে পারে। প্রত্যেক বস্তুতে কম বেশি ক্যালোরিক থাকে, যার তাপমাত্রা যত বেশি তার ক্যালোরিক তত বেশি। দুটি বস্তুর মধ্যে তাপীয় সংযোগ দিলে তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত ক্যালোরিক আদান প্রদান হয়। ক্যালোরিক আদান প্রদানে বস্তুর পরে কোনো পরিবর্তন ঘটে না। ক্যালোরিক হারালে বস্তু শীতল ও সংকুচিত হয়, অপরদিকে ক্যালোরিক লাভ করলে তা উত্তপ্ত এবং প্রসারিত হয়। এরপরে হলো গতীয় মতবাদ। এই মতবাদ অনুসারে প্রত্যেক বস্তুর অণুগুলো কম বেশি গতিশীল এবং তাপ অণুগুলোর কয়েক প্রকারের গতি রূপান্তর। কোন বস্তু তাপমাত্রায় অণুগুলোর গড় শক্তির সমানুপাতিক। দ্যাট মিন্স কোন বস্তু তাপমাত্রায় অণুগুলোর গড় গতিশক্তির সমানুপাতিক। দ্যাট মিন্স তাপমাত্রা বাড়লে পরে অণুগুলোর গতিশীলতা বৃদ্ধি পায়। অন্যভাবে আমরা বলতে পারি অণুগুলোর গতিশীলতা বৃদ্ধি পেলে তার তাপমাত্রা বৃদ্ধি পায়, আর গতিশক্তি হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পায়। বস্তুর অণুগুলোর গতিশক্তি, ঘর্ষণ, আঘাত প্রভৃতি যে কোনো উপায়ে বৃদ্ধি পেলে তার তাপমাত্রাও বৃদ্ধি পায়। সেই কারণে একটা বস্তুকে যখন দুটা বস্তুর মধ্যে ঘর্ষণ সৃষ্টি করা হয়, ঘর্ষণ সৃষ্টি করে তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হয় এই কারণে যে ঘর্ষণের ফলে বস্তুর অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তাপের এই গতীয় মতবাদ অনুসারে কোনো বস্তু তাপের পরিমাণে ওই বস্তুর মধ্যস্থিত অণুগুলোর গতিশক্তির সাথে সম্পর্কযুক্ত। যখন দুটি বস্তুকে পরস্পরের সাথে আঘাত করা হয় তখন বস্তুদের মধ্যকার অণুগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, অর্থাৎ অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় এবং বস্তু দুটি উত্তপ্ত হয়। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাপের যান্ত্রিক সমতা। আমরা জানি তাপকে সম্পূর্ণরূপে কাজে অথবা কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা যায়। কোনো কাজকে তাপে অথবা তাপকে কাজে পরিণত করলে দেখা যায় নির্দিষ্ট পরিমাণ কাজ হতে নির্দিষ্ট পরিমাণ তাপ অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ থেকে নির্দিষ্ট পরিমাণ কাজ পাওয়া যায়। এটাকে বিজ্ঞানী জুল একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন এবং তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। সূত্র অনুসারে যখন কোনো কাজ সম্পূর্ণরূপে তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত করা হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। দ্যাট মিন্স যখন কোনো কাজ সম্পূর্ণরূপে তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। যদি ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করলে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। দ্যাট মিন্স ডব্লিউ সমানুপাতিক কাজ সমানুপাতিক তাপ। দ্যাট মিন্স ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। এখান থেকে সমানুপাতিক এবং সমান চিহ্ন এবং একটি ধ্রুবক লেখা যায় ডব্লিউ ইকুয়াল টু জে এইচ, জে ইকুয়াল টু ডব্লিউ বাই এইচ। জে ইকুয়াল টু ডব্লিউ বাই এইচ। এখানে যে সমানুপাতিক ধ্রুবক যাকে তাপের যান্ত্রিক সমতা বলা হয়ে থাকে। তাহলে যেটাকে সমানুপাতিক ধ্রুবক যাকে তাপের যান্ত্রিক সমতা বলে। উপরের সমীকরণ থেকে দেখুন, উপরের সমীকরণ কি ছিল আমাদের?
J is equal to W by H। এখানে H is equal to যদি 1 বসানো হয়, H is equal to 1 বসালে J is equal to W, অর্থাৎ একক তাপ উৎপাদন করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে, একক তাপ উৎপাদন করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটাকে তাপের যান্ত্রিক সমতা বলা হয়। দ্যাট মিন্স একক তাপ উৎপাদন করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটাকে তাপের যান্ত্রিক সমতা বলা হবে। তাপের যান্ত্রিক সমতা J এর একক হলো জুল পার ক্যালোরি, যেহেতু J is equal to W by H। W টা হলো কাজ আর H টা হলো তাপ। কাজের একক জুল আর তাপের একক ক্যালোরি ধরলে J এর একক জুল পার ক্যালোরি। এসআই পদ্ধতির মান হলো 4.2, এর একক এর মান হলো 4.2। তারপর যান্ত্রিক সমতা 4.2 into 10 to the power 7 আর্ক পার ক্যালোরি, অথবা 4.2 জুল পার ক্যালোরি বলতে আমরা বুঝি 4.2 জুল অথবা 4.2 into 10 to the power 7 আর্ক কাজ সম্পূর্ণরূপে তাপে পরিণত করলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হবে, অথবা 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা যাবে। অর্থাৎ 1 ক্যালোরি সমান 4.2 into 10 to the power 7 আর্ক অথবা 4.2 জুল, এটা বলা যাবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বিজ্ঞানী জুল সর্বপ্রথম কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্ক একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। এই সূত্রকে জুলের সূত্র বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলা হয়। কাজ ও তাপের মধ্যে সম্পর্ক সূত্র এটি জুলের সূত্র, এটাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলা হয়। তাকে হচ্ছে কাজ তথা যান্ত্রিক শক্তিকে তাপে অথবা তাপ শক্তিকে কাজে তথা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ W is proportional to H অথবা W is equal to JH। W হলো কাজের পরিমাণ, H হলো তাপের পরিমাণ, J হচ্ছে জুলের ধ্রুবক, J কে তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক বলা হয়ে থাকে। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হবে? শক্তি নিত্যতার সূত্রের বহিঃপ্রকাশ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত শক্তি নিত্যতার সূত্রের একটি বিশেষ রূপ। বিজ্ঞানী ক্লসিয়াস এই সূত্রকে সাধারণভাবে বর্ণনা করেন। বিজ্ঞানী ক্লসিয়াস এই সূত্রকে সাধারণভাবে বর্ণনা করেন। বিজ্ঞানী ক্লসিয়াসের মতে কোন সিস্টেমে তাপ শক্তি অন্য কোন শক্তিতে রূপান্তরিত হলে, বিজ্ঞানী ক্লসিয়াসের মতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিম্নলিখিতভাবে প্রকাশ করেন। যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপ কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এর কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং তাপ শক্তির বাকি অংশ সিস্টেমের তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পন্ন করে। এক কথা আমরা বলতে পারি, কখনো যদি কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, এই তাপ শক্তি দুই ভাবে ব্যয়িত হবে। একটা হলো তার অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাবে, আর বাকি অংশ তারা বহিঃস্থ কাজ সম্পাদন করবে। ধরি কোনো একটি সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হলো, ডেল কিউ পরিমাণ, ধরে কোনো একটি সিস্টেমে ডেল কিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হলো। এতে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো ডেল ইউ। এতে সিস্টেমে তারা পরিবেশের উপর সম্পাদিত বাহ্যিক কাজের পরিমাণ হলো ডেল ডব্লিউ। যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্র অনুসারে লেখা যায়, কি লেখা যাবে? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য এটাকে লেখা যাবে ডেল কিউ কে ডি কিউ লেখা যাবে, আর ডেল ইউ কে ডি ইউ এবং ডেল ডব্লিউ কে ডি ডব্লিউ লেখা যায়। আর এই যে সমীকরণ ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, এটাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবকলনীয় রূপ বলা হয়। এরপরে খেয়াল করো সমষ্ণ পরিবর্তন এবং রুদ্ধতাপীয় পরিবর্তন। এই যে আমাদের সিস্টেমে যতগুলা পরিবর্তন তাপগতিবিদ্যায় যতগুলা পরিবর্তন সংঘটিত হয়, সেই পরিবর্তনকে দুই ভাবে হতে পারে। একটা সমষ্ণ পরিবর্তন আর হলো রুদ্ধতাপীয় পরিবর্তন। একটা হলো সমষ্ণ পরিবর্তন আর হলো রুদ্ধতাপীয় পরিবর্তন। সমষ্ণ মানে উষ্ণতা সমান, আর রুদ্ধ মানে কি
তাপের আদান প্রদান হয় না, তাপটাকে রুদ্ধ করে দেওয়া। রুদ্ধ মানে তাপের আদান প্রদান হয় না। সমষ্ণ পরিবর্তন, যে তাপ গতীয় প্রক্রিয়ায়, সমষ্ণ পরিবর্তনটা হবে যে তাপ গতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে তাপগতিবিদ্যার সমষ্ণ পরিবর্তন বলা হয়। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ স্থির থাকে, তাকে সমষ্ণ প্রক্রিয়া বা সমষ্ণ যে প্রক্রিয়া এই পরিবর্তন সংঘটিত হয় সেই পরিবর্তনটাকেই সমষ্ণ পরিবর্তন বলা হয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পারি কি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডিডব্লিউ। সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ সিস্টেমের অন্তর্নিহিত শক্তির কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা স্থির থাকা মানে কি সিস্টেমের অন্তর্নিহিত কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডিইউ মানে অন্তর্নিহিত শক্তির পরিবর্তনটা জিরো যদি হয় তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ডিকিউ, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ডিকিউ, অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় কোনো সিস্টেম কর্তৃক কৃত কাজ ওই সিস্টেমের সরবরাহকৃত মোট তাপ শক্তির সমান হবে। যে কৃত কাজটা হবে তার মানে একটা সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করবে তার পুরোপুরি তাপ কাজে পরিণত করবে। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, একটা সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হবে পুরোপুরি সেটা কি করবে, কাজে পরিণত করবে। আর সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে কতগুলো শর্ত রয়েছে, শর্তগুলো কি কি, গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে, পাত্রের চতুষ্পার্শ্ব মাধ্যমের তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে, তাপের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত করতে হবে, আর প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্ধনের দ্বারা তাপমাত্রা স্থির থাকবে। এরপরে রুদ্ধতাপীয় পরিবর্তন, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যাবে না, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে বাইরে তাপ যাবে না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়। আর যে প্রক্রিয়ায় এই পরিবর্তন সংঘটিত হবে সেই পরিবর্তনটাকে রুদ্ধতাপীয় পরিবর্তন বলা হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডিডব্লিউ। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেমের সাথে কোনো পরিপার্শ্বের তাপের আদান প্রদান হয় না, সুতরাং ডি কিউ ইজ ইকুয়াল টু জিরো, বাইরে থেকে তাপের আদান প্রদান হয় না, ডি কিউ ইজ ইকুয়াল টু জিরো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাবো জিরো ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডিডব্লিউ, অর্থাৎ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ। অর্থাৎ বলা যায় যে রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম উষ্ণ হবে, রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের তাপমাত্রা বেড়ে যাবে, আর রুদ্ধতাপীয় প্রসারণ তার সিস্টেম তাপমাত্রা বস্তুটা শীতল হবে, তার মানে তাপমাত্রাটা কমে যাবে। রুদ্ধতাপীয় পরিবর্তনের কয়েকটা শর্ত আছে, সেটা হলো গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে, পাত্রের চতুষ্পার্শ্ব মাধ্যমে তাপ ধারণ ক্ষমতা কম হতে হবে, চাপের পরিবর্তন খুব দ্রুত সংঘটিত করতে হবে যাতে বাইরে থেকে তাপ বর্জনের কোনো সুযোগ না থাকে। একটা উদাহরণ এখানে একটা খেয়াল করো, একটি সিস্টেম পরিবেশ থেকে 1000 জুল তাপ শক্তি শোষণ করে করায় তার অন্তঃস্থ শক্তির পরিমাণ 800 জুল বৃদ্ধি পেল। 1000 জুল তাপ শক্তি সরবরাহ করার ফলে তার অন্তঃস্থ শক্তির পরিমাণটা কি হলো, 1800 জুল পরিমাণ বৃদ্ধি পেল। সিস্টেমের পরিবেশের উপর কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। এখন অন্তঃস্থ শক্তির পরিবর্তন দেওয়া আছে হলো ডেল ইউ ইজ ইকুয়াল টু 800, আর শোষিত তাপের পরিমাণ ডেল কিউ ইজ ইকুয়াল টু 1000 জুল, কৃত কাজের পরিমাণ ডেল ডব্লিউ সমান কত। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। এখানে ডেল কিউ ইজ ইকুয়াল টু 1000 আর ডেল ইউ ইজ ইকুয়াল টু 800, ডেল ডব্লিউ সমান কত হবে, ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ইউ। 1000 থেকে 800 বিয়োগ করা হয়েছে সমান সমান এখানে 200 জুল পাওয়া গেছে। আপেক্ষিক তাপ কাকে বলে আমরা জানি, আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম আপেক্ষিক তাপ হলো একক ভরে কোনো বস্তু তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে তার আপেক্ষিক তাপ বলা হয়ে থাকে। একক ভরে কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাকে তার আপেক্ষিক তাপ বলা হবে। গ্যাসের আপেক্ষিক তাপ কাকে বলে, এখন খেয়াল করো, গ্যাসের আপেক্ষিক তাপ একক ভরে কোনো গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাকে তার গ্যাসের আপেক্ষিক তাপ বলা হবে। যদি এম ভরের কোনো বস্তু ডেল কিউ পরিমাণ তাপ প্রয়োগ করলে বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আপেক্ষিক তাপ সি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি, এটা আমরা জানি, এটা আমরা
যায় না। কিন্তু গ্যাসকে তাপ দিলে যদি তার সাথে সাথে, কিন্তু গ্যাসকে তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার আয়তন ও চাপ উভয়ই বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তন ও চাপ উভয়ই বৃদ্ধি পায়। এই গ্যাসকে কখনো আয়তনকে আবার কখনো চাপকে স্থির রাখা হয়। ফলে এই গ্যাসের দুই প্রকার আপেক্ষিক তাপ পাওয়া যাবে। গ্যাসের দুই প্রকার আপেক্ষিক তাপ পাওয়া যায়। আমরা গ্যাসকে তাপ দিলে তার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার আয়তন ও চাপ উভয়ই বৃদ্ধি পায়। সেই কারণে গ্যাসের ক্ষেত্রে কখনো আয়তনকে আবার কখনো চাপকে স্থির রাখা হয়। গ্যাসের আপেক্ষিক তাপ নির্ণয়ের ক্ষেত্রে সেই জন্য কখনো চাপকে আবার কখনো আয়তনকে স্থির রাখা হয়। ফলে গ্যাসের দুই প্রকার আপেক্ষিক তাপ পাওয়া যায়। একটা তো গ্যাসের স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, একটা স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, আর একটা হলো স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। একটাকে এসবি স্থির আয়তনে এসবি আর স্থির চাপে এসপি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। স্থির আয়তনে একক ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ বলা হয়ে থাকে। এটাকে এসবি দ্বারা প্রকাশ করা হয়। আর স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, চাপ স্থির রেখে একক ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বলা হয়। মূলার আপেক্ষিক তাপ কাকে বলে? এক মূল গ্যাসের তাপমাত্রা, এক মূল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মূলার তাপ ধারণ ক্ষমতা বলা হয়। এক মূলার আপেক্ষিক তাপও বলা হয়। এক মূল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মূলার আপেক্ষিক তাপ বলা হয়ে থাকে। যদি কোনো গ্যাসের n সংখ্যক মূলের তাপমাত্রা ডেল টি পরিমাণ বাড়াতে ডেল কিউ পরিমাণ তাপ লাগে তাহলে মূলার তাপ ধারণ ক্ষমতা C ডেল কিউ বাই এন ডেল টি। এখানে এনটা হলো মূলার সংখ্যা, মূলের সংখ্যা, এনটা হলো মূলের সংখ্যা। একক হলো ডেল কিউ এর একক হলো জুল, এম এর একক হলো মূল, আর ডেল্টা এর তাপমাত্রা কেলভিন। সুতরাং সি এর একক হলো মূল পার কেলভিন। গ্যাসের যেহেতু দুটি আপেক্ষিক তাপ রয়েছে সেক্ষেত্রে মূলার আপেক্ষিক তাপ দুটো, স্থির চাপে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ। কি সেটা? স্থির তাপে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ, এটাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়। আর স্থির আয়তনে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ সিপি দ্বারা প্রকাশ করা হয়। স্থির চাপে এক মূল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ বলা হয়। এক মূল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মূলার গ্যাসের আপেক্ষিক তাপ বলা হয়। এটাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। চাপ স্থির রেখে এক মূল গ্যাসের তাপমাত্রা ডেল টি পরিমাণ বাড়াতে ডেল কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে সিপি ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি। সিপি ইকুয়াল টু এম ডেল কিউ বাই এম ডেল টি। আর স্থির আয়তনে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ হলো স্থির আয়তনে এক মূল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ, এটাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়। আয়তন স্থির রেখে এম মূল গ্যাসের তাপমাত্রা ডেল টি পরিমাণ বাড়াতে যদি ডেল কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে সিপি ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি। এখানে এই সিপি আর সিবির সংখ্যাগত মান কিন্তু এক, একটা স্থির আয়তনের ক্ষেত্রে আর হলো স্থির চাপের ক্ষেত্রে। সমীকরণ কিন্তু একই, সংখ্যা মত মানটা ভিন্ন হবে। সমীকরণটা কি হবে? একই হবে, সংখ্যাগত মানটা ভিন্ন হবে। তাহলে এটা গেল স্থির চাপে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ সিপি সমান সমান ডেল কিউ বাই এম ডেল টি। আর স্থির আয়তনে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ সিবি ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি। এখন যদি আমাদের একক বল যদি কল্পনা করা হয় তাহলে এখানে আমাদের হবে কত? ডেল কিউ বাই ডেল টি হবে। সিবি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি। সেই ক্ষেত্রে স্থির আয়তনে গ্যাসের তাপ গৃহীত বা বর্ধিত তাপের পরিমাণ কত হবে? ডেল কিউ ইকুয়াল টু সিবি এম ডেল টি। এম ইকুয়াল টু 1 হলে সিবি ডেল টি হবে। সেটা আমরা পরবর্তীতে সমীকরণটা ব্যবহার করব। এখন আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে গ্যাসের চাপ ও আয়তনের মাঝে সম্পর্কটা। রুদ্ধতাপীয় পরিবর্তন কাকে বলে? সেটা আমরা তাপের আদান প্রদান, যে পরিবর্তনের ক্ষেত্রে তাপের আদান প্রদান হয় না, তাপটাকে রুদ্ধ করে দেওয়া হয়, সেই পরিবর্তনটাকে রুদ্ধতাপীয় পরিবর্তন বলা হয়ে থাকে। এই পরিবর্তনে আমরা গ্যাসের চাপ ও আয়তনের মাঝে সম্পর্ক স্থাপন করব।
এটার মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা মনে করি এক মূল আদর্শ কোন একটি পাত্রের মধ্যে এক মূল পরিমাণ আদর্শ গ্যাস রয়েছে। আমরা ধরে নিলাম একটা পাত্রের মধ্যে এক মূল পরিমাণ আদর্শ গ্যাস আছে, এই গ্যাসের ডেল কিউ পরিমাণ তাপ প্রয়োগ করা হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কিছু কাজ সম্পন্ন করবে। এতে ডেল কিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে এতে তাপমাত্রা বৃদ্ধি পাবে, দ্যাট মিন্স অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে, আর বাদ বাকি অংশ দ্বারা বহিঃস্থ কাজ সম্পন্ন করবে। অর্থাৎ এই তাপটাকে দুই ভাবে বেরিতে হবে, আয়তনের পরিবর্তন হবে, এটা ডেল আয়তনের পরিবর্তন ডেল বি, এবং তাপমাত্রার পরিবর্তন হবে ডেল টি। তাপমাত্রার পরিবর্তন হবে, এটা হবে রুদ্ধতাপীয় পরিবর্তন, আর আয়তনের পরিবর্তন হবে, এটাকে আমাদের আয়তনের পরিবর্তন হবে, সেটা হলো আমাদের কি অন্তঃস্থ শক্তির পরিমাণ বৃদ্ধি করবে, আর আয়তনের পরিবর্তন হলো আমাদের বহিঃস্থ কাজ সম্পন্ন করবে, আর তাপমাত্রার পরিবর্তন হবে, যেটা হলো আমাদের অন্তঃস্থ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা একটা বস্তুকে তাপ দিলে পরে তাপটা দুই ভাবে ব্যয়িত হবে, একটা তার অন্তঃস্থ শক্তির পরিবর্তন বৃদ্ধি করবে, বাহ্যিক অংশ তারা বহিঃস্থ কাজ। অন্তঃস্থ শক্তির পরিমাণ বৃদ্ধি করা, সেটা হলো তাপমাত্রা বৃদ্ধি পাইলো, সেটা কত সিবি ডেল টি। আর বহিঃস্থ কাজ সম্পর্ক হলো ডেল ডিডব্লিউ সমান পিডিবি, দ্যাট মিন্স আয়তনের বিরুদ্ধে চাপের বিরুদ্ধে আয়তনের বৃদ্ধি করতে, চাপের বিরুদ্ধে আয়তনের বৃদ্ধি করলো। সিবি হলো স্থির আয়তনের গ্যাসের মধ্যে আপেক্ষিক তাপ, পিডিবি হলো নির্দিষ্ট চাপে গ্যাসের প্রসারণকৃত কাজের পরিমাণ আমরা পেয়ে গেলাম। আমরা জানি রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে বাইরে থেকে কোনো তাপের আদান প্রদান ঘটে না, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ একে আমরা ডিকিউ ইকুয়াল টু 0 বসায় দিলাম। তাহলে ডিকিউ ইকুয়াল টু যদি বিসি 0 বসাই, তাহলে কি পাওয়া যাবে, সিবি ডিটি প্লাস পিডিবি ইকুয়াল টু 0 হবে। যেহেতু আমরা দেখলাম ডিকিউ ইকুয়াল টু সিবি ডিটি প্লাস পিডিবি পেয়েছিলাম, ডিকিউ ইকুয়াল টু 0 বসানোর ফলে সিবি ডিটি প্লাস পিডিবি ইকুয়াল টু 0 পেলাম। আবার আমরা আদর্শ এক মূল আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে আমরা জানি গ্যাসের আদর্শ সমীকরণ থেকে পিবি ইকুয়াল টু এনআরটি, এন এর মান যদি 1 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো পিবি ইকুয়াল টু আর, পিবি ইকুয়াল টু আরটি। এখানে আরটা হলো মোলার ধ্রুবক, এখানে আরটা ধ্রুবক, আর পি বি আর টি তিনটাই পরিবর্তনশীল আছে। পিটা হলো চাপ, বিটা হলো আয়তন, আর টিটা হলো তাপমাত্রা, তিনটাই পরিবর্তনশীল। ঠিক আছে, তিনটাই যদি পরিবর্তনশীল হয় আর একটা ধ্রুবক হলে এটাকে আমরা সমীকরণকে ব্যবকলন, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো, পিবি কি পাবো, পিডিবি প্লাস বিবি প্লাস বিডিপি ইকুয়াল টু পাবো আর ডিটি, ডিফারেন্সিয়েশন করলে আর ডিটি পাওয়া যাবে। তাহলে এখান থেকে ডিটি সমান সমান পিডিবি প্লাস বিডিপি বাই আর, এটা পাওয়া যাবে। সমীকরণ এই যেখানে যে মানটা পাইলাম, এই মানটাকে সমীকরণ 2 এর ডিটির মানটা বসিয়ে দিলে কি পাওয়া যাবে, আমাদের সিবি ইনটু পিডিবি প্লাস বিডিপি বাই আর ইনটু পিডিবি। এটাকে আর দ্বারা গুণ করে দিই, আর দ্বারা এইটুকুকে সিবি দ্বারা গুণ করে, এইটুকুকে আমরা সিবি দ্বারা গুণ করে দিব, আর টোটাল সমীকরণকে আমরা এই টোটাল সমীকরণকে আমরা আর দ্বারা গুণ করে দিব। যদি আর দ্বারা গুণ, এটাকে সিবি দ্বারা গুণ করলে এইটুকুর মধ্যে সিবি পিডিবি প্লাস সিবি বিডিপি, আর আর দ্বারা গুণ করলে এটা আর কেটে যাবে, আর এখানে একটা আর হবে, পিডিবির পরিবর্তে আর পিডিবি ইকুয়াল টু 0 হবে। এখানে যেহেতু আর কে 0 কে আর দ্বারা গুণ করলে পরে কি হবে, 0ই পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি পাইতেছি আমরা, এটুকু আমরা ঠিক একই পেলাম, সিবি পিডিবি আর সিবি পিডিবি প্লাস আর এর পরিবর্তে সিপি মাইনাস সিবি, আর এর পরিবর্তে সিপি মাইনাস সিবি, আরটাকে মোলার ধ্রুবক, এটা হলো সিপি মাইনাস সিপি। সিপিটা কি আমাদের স্থির আয়তনে মোলার গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিপিটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ পাওয়া যাবে। এটাকে আমরা এটা দ্বারা আর এর পরিবর্তে মানটা বসানোর পরে এটাকে এইটুকু আমরা ঠিক রেখে কি করলাম, এই পিডিবি দ্বারা সিপি মাইনাস সিপি কে গুণ করে দেই, কি করা পাওয়া যাবে, সিপি পিডিবি মাইনাস সিপি বিডিবি পাওয়া, সিপি ডিবি পাওয়া যাবে। তাহলে এখানে খেয়াল করো, সিবি পিডিবি এটা আর এটা বাদ যায়, তাহলে থাকে কত আমাদের সিবি পিডিবি আর সিপি পিডিবি, এটা থেকে যায় আমাদের সিপি ভিডিবি, এখানে সিবি এটা হবে ভিডিবি, একটু প্রিন্টিং মিস্টেক করেছে, সিপি ভিডিবি হবে।
তাহলে এখানে এটাকে আবার সিবি দ্বারা যদি ভাগ করে দেই তাহলে কি পাওয়া যাবে? এই সমীকরণকে সিবি দ্বারা ভাগ করলে এখানে সিবি ছিল সেটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে কি হবে? ভিডিপি প্লাস সিপি এর পরিবর্তে সিবি বাই সিবি পিডিবি পাওয়া যাবে। আবার সিপি বাই সিবি সমান সমান গামা, এটা আমরা জানি, এটাকে গ্যাস ধ্রুবক বলা হয়ে থাকে। ডিমান্ড অফ পি ভিডিপি প্লাস গামা পিটিপি লেখা যাবে। এই সমীকরণকে আবার পিবি দ্বারা ভাগ করে দিই, সমীকরণকে পিবি দ্বারা যদি ভাগ করি, এখানে পিবি দ্বারা ভাগ করলে ভি কাটা যাবে, ডিপি বাই পি প্লাস গামা, এখানে ভি কাটা পি কাটা যাবে, টিবি বাই ভি পাওয়া যাবে। আর এটাকে যদি আমরা এখন এই সমীকরণকে যদি সমাকলন করি, আমরা জানি সমাকলনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 1/x dx সমান সমান log x প্লাস হলো c ইনটু ধ্রুবক, এটা আমরা জানি। সমাকলন ধ্রুবক, এখানে এটাকে সমাকলন করলে কি পাওয়া যাবে? ডিপি বাই, এটাকে সমান ডিপি বাই পি, দ্যাট মিন্স এটাকে লেখা যাবে 1/p ডিপি, এটাকে সমান সমান লগ অফ পি লেখা যাবে। একইভাবে গামা রেখে এটাকে লগ অফ বি লেখা যাবে, আর এটাকে সমান সমান ধ্রুবককে লগ ধ্রুবক সি লেখা যায়, শীর্ষকের পরিবর্তে আমরা লিখলাম ধ্রুবক কে, এটাকে আমরা যেহেতু কে একটা ধ্রুবক, লগ কেও একটা কি হবে? ধ্রুবক হয়ে যাবে, এটা আমরা লিখলাম। এরপরে খেয়াল করো, আমরা জানি লগের ক্ষেত্রে সামনে কোনো রাশি থাকলে সেটা পাওয়ার হিসেবে, এর আগে একটা কি করলো? গামা ছিল, গামাটাকে বির উপরে পাওয়ার হিসেবে চলে গেল। আর এরপর লগের ক্ষেত্রে যোগ হলে সেটা কি হয়? গুণ হয়ে যায়, এটা গুণ আমরা হিসাবে আমরা লিখে দিলাম। লেখার পর এই পাশে এখানে লগ আছে, এখানেও লগ আছে, উভয় লগকে আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম, কারণ পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, কে মানে কি? ধ্রুবক, তো পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, এটি হলো গ্যাসের চাপ ও আয়তনের মাঝে সম্পর্ক। এখন যদি চাপ ও আয়তন যথাক্রমে P1 V1 ধরা হয়, এবং চূড়ান্ত প্রাথমিক আয়তন আদি চাপ ও আয়তন যখন P1 V1, চূড়ান্ত চাপ ও আয়তন যখন P2 V2 হয়, তাহলে এখান থেকে লেখা যাবে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা লেখা যাবে। এরপরে খেয়াল করো, রুদ্ধতাপীয় পরিবর্তনের গ্যাসের আয়তন ও তাপমাত্রার মাঝে সম্পর্ক। এখানে আমরা চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক দেখলাম, এখন হলো আয়তন ও তাপমাত্রার মাঝে সম্পর্ক দেখবো। আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি ইকুয়াল টু RT, পি ইকুয়াল টু RT বাই ভি লেখা যাবে, পি ইকুয়াল টু RT বাই ভি লেখা যাবে। তাহলে এখান থেকে আবার আমরা জানি পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এখানে যদি আমরা পি এর মান বসিয়ে দেই, RT বাই ভি ইনটু গামা ইকুয়াল টু ধ্রুবক, দ্যাট মিন্স RT, আরটাকে আমরা ধ্রুবক বাই আর এখানে দিয়ে দিলাম, ধ্রুবক বাই আর লিখলাম, টি লিখলাম 1/b ইনটু বি টু দি পাওয়ার গামা, টি ইনটু 1/b, দ্যাট মিন্স এটা নিচে একটা পাওয়ার 1 আছে, এটা উপরে দিয়ে গেলে -1 হবে, বি টু দি পাওয়ার গামা -1 হবে ইকুয়াল টু, আর ধ্রুবককে একটা ধ্রুবক দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? ধ্রুবককে পাওয়া যাবে, টি v1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এটি হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন তাপমাত্রার মাঝে সম্পর্ক। এটাই হলো আমাদের আজকে মোটামুটি এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাস হবে এরই চ্যাপ্টারে তাপের প্রকৃতি এবং যান্ত্রিক সমতাদের বাকি অংশটুকু আমরা দেখব। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.pt তে ভিজিট করো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।